ক্ষমতা থাকলে আপনি পাখিগুলোকে আঘাত করুন, আমার ছোড়া বানকে কেন আঘাত করছেন? আপনি ভুল করছেন, আমি না, আপনিই আমার তীরকে আঘাত করছেন। না না, শুনুন, আমি লক্ষ্য করছি আপনাদের সবার তীরই কোনো না কোনো পাখিকে আঘাত করতে পারত, কিন্তু তার আগেই অন্য কেউ নির্ভুল নিশানায় আপনাদের তীরগুলোকে আটকে দিচ্ছে। হঠাৎ করে পাখিগুলো ওরকম উধাও হয়ে গেল কেন? ওগুলো পাখি ছিল তো। কাকা, কাকা, আমার কিন্তু ভালো লাগছে না, এসব তো শুভ লক্ষণ নয়। এর মধ্যে শুভ অশুভ কি দেখলে রাজকুমারী? কোথাও থেকে পাখিগুলো এলো, আবার চলেও গেল। এত সাধারণ ব্যাপার নিয়ে তুমি চিন্তিত হও না, কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আর দেরি করলে চলবে না। রাজকুমাররা আসুন আসুন। অরুন্ধতী, চলে এসো। আমার একটা কথা শোনো, এইভাবে বড় মাসি, তুমি এখন আমায় বিরক্ত করো না। তুমি তো স্বয়ং বড়কে এইভাবে একা ফেলে দিয়ে, শোনো তুমি আমার কথা। পাখিগুলোকে কে বাঁচালো? সে কি এখানেই আছে? রানীমা, কি হচ্ছে এসব? আপনি যে আমাকে রাজকুমারের রূপ দিলেন, তার কি হবে? আমার মায়াবী শক্তি এরকম দুর্বল হয়ে পড়ছে কেন? কিন্তু রানীমা, আপনার এই মায়াবী শক্তি যদি হারিয়ে যায় তাহলে কি হবে? রাজকন্যার সাথে যে মেয়েটা ছিল দেখেছো তো? হ্যাঁ রানীমা। ওই মেয়েটা দৈবকন্যা। যেভাবেই হোক ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। ওর শুভ শক্তিও আমাদের জন্য ক্ষতিকর। ক্ষতিকর তো ওই মেয়েটা এখনো বেঁচে আছে কেন? আপনি আদেশ দিলেই তো। যতক্ষণ না পর্যন্ত ওই মহামৃত জল আমার হাতে আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো হঠকারিতা আমরা করব না। এখন বাইরে যাও, বাইরে গিয়ে দেখো কাক, চিল, শকুনের আগমন নিয়ে কারোর মনে কোনো সন্দেহ তৈরি হচ্ছে কিনা। একের পর এক অশুভ ঘটনা, এতগুলো অশুভ ঘটনা কি আমাকে সাবধান করতে চাইছে? এগুলোর মধ্যে কি কোনো সংযোগ আছে? রাজকুমারী, আজ তোমার স্বয়ম্বর সভা মা। একটা নতুন জীবন তুমি শুরু করতে চলেছ, কিন্তু কিন্তু তোমার মুখে এতটুকু হাসি নেই কেন মা? আমি যে নিশ্চিন্ত হতে পারছি না রাজপুরোহিত মশাই। আমি এমনই অভাগী যে বাবা অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে স্বয়ম্বর সভায় উপস্থিত থাকতে হচ্ছে। আমি কি করে খুশি হই বলুন তো? বুঝতে পারছি মা, বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের যে নিরাশ হলে চলবে না মা। একটা কথা সব সময় মনে রেখো মা, রাত্রি সে যত গভীর অন্ধকারময় হোক না কেন, সব রাত্রির শেষেই একটা নতুন ভোর আসেই। সেটাই তো, আমিও তো সেই ভোরের আলোর আভাটুকু দেখতে পেলেও
অনেকটা নিশ্চিন্ত হতাম, কিন্তু আলোর দিশা তো পাচ্ছি না, বরং একের পর এক অশুভ ইঙ্গিত পাচ্ছি। মনে হচ্ছে সামনেই রাজ্যের ঘোর অমঙ্গল ঘনিয়ে আসছে। অমঙ্গলের চিহ্ন তো আমিও পাচ্ছি মা, আমিও পাচ্ছি, কিন্তু কোনো কিছুই যে স্পষ্ট নয়, কিছুই যে বুঝতে পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পাচ্ছি না। যে আমি যদি বাবাকে একবার সুস্থ দেখে যেতে পারতাম, তাহলে অন্তত এইটুকুনি নিশ্চিন্ত হতে পারতাম যে বাবা থাকতে এই রূপনগরের অন্তত কোনো অমঙ্গল হবে না। বাবার তো সুস্থতার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আপনার কাছেও কি কোনো উপায় নেই? উপায় যে একেবারেই নেই তা নয় রাজকুমারী, কিন্তু সেই উপায় যে এত কঠিন যে তাকে প্রায় অসম্ভবই বলা যায়। মা বাসুলী চণ্ডীর মন্দিরের আঙিনায় এক বিশেষ প্রকার ফল জন্মায়, সুধা ফল। সেই সুধা ফল যদি কোনো প্রকারে এনে মহারাজকে খাওয়ানো যায়, তাহলে হয়তো উপকার হলেও হতে পারে। কিন্তু সেই ফল আনা যে অতি দুঃসাধ্য মা, অতি দুঃসাধ্য। এছাড়া আর তো কোনো উপায় নেই মা। জানি না, আমি সত্যি জানি না মায়ের কি ইচ্ছা। শুধু মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করি, তিনি যেন তোমার মনের শক্তি সর্বদাই অক্ষুণ্ণ রাখেন, সর্বদাই অক্ষুণ্ণ রাখেন। কোনো পরিস্থিতিতেই যেন তুমি তোমার মনের জোর না হারাও মা, এইটুকুই আশীর্বাদ করি। আসি আসি। না, এখানে বেশিক্ষণ থাকা উচিত হচ্ছে না। দাঁড়াও, কে তুমি? আমার উপর নজরদারি করছো? কি উদ্দেশ্য তোমার? এরকম লুকিয়ে লুকিয়ে আমার উপর নজরদারি কেন করছিলে? আপনি আমায় ভুল বুঝছেন রাজকুমারী, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। খারাপ ভালো তো আমি ঠিক করব, তার আগে বলো তোমার উদ্দেশ্যটা কি? আসলে আপনাকে চিন্তিত দেখে আমি আপনাকে একাকী ফেলে চলে যেতে পারিনি, তাই আর কি। আমার দুশ্চিন্তা আমার পরিবারের কেউ লক্ষ্য করলো না, অথচ এই অচেনা লোকটা দেখে নিল। আমায় মার্জনা করবেন। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে ভোরের আলো দেখাও তুমি। ও ঠাকুরজি, এইসব অস্থিরতায় আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তুমি রাজউদ্যান থেকে রাজপুষ্প তুলে এনেছিলে তো? ওটা তো বিবাহের মুহূর্তে প্রয়োজন হবে। রূপমতী এবং তার প্রকৃত জীবনসঙ্গী যেই সেই পুষ্প স্পর্শ করবে, সেটা কুড়ি থেকে ফুলে প্রস্ফুটিত হবে। এনেছিলে তো? দেখেছো, একদম ভুলে গেছি। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে সেই চোখ, সেই দৃষ্টি, এই চোখ দুটো আমার বড্ড চেনা, কিন্তু কে? ফুল পাখি চাই সকলে। আমি তোমাকে আগেও লক্ষ্য করেছি, তুমি সব সময় এভাবে মুখ ঢেকে থাকো। কেন মুখ ঢেকে থাকো? কি তোমার আসল পরিচয়? ওই মেয়েটা রূপমতির মতো দেখতে। দূর বাবা, ওর পেছনে যেতে গিয়ে তো সব ভুলে গেছি। ভাগ্যিস তুমি মনে করালে ছোট বউ। অরুন্ধতী, মা একবার এদিকে শোন তো। আয়, তুমি যাও, নিয়ে আসছি। রূপমতি কোথায় রে? রূপমতি তো উদ্যানেই রয়েছে। উদ্যানে? ওকে তুই একা রেখে এসছিস? কি করিসটা কি তুই? আচ্ছা আচ্ছা ঠাকুরজি, চলো আমরা সবাই মিলে ওকে নিয়ে আসি উদ্যান থেকে। চলো। আসলে আমি একজন পাচক, পাকশালার কাজে এইখানে এসেছি।
আমার বাবা আমায় বলতেন পাকশালার কাজে খুবই সাবধানী হতে হয়, সবসময় মাথা মুখ ঢেকে রাখতে হয় যাতে খাবার অশুদ্ধ না হয়ে যায়। সেই জন্য বাবা বলতো মানে তোমার বাবা এখন আর নেই? না। আরে এই বয়সে বাবাকে হারিয়েছে, ওর চোখে এত কষ্ট দেখে আমার খারাপ লাগছে। বাবা নেই। রাজকন্যা একজন সামান্য দাসের সঙ্গে উদ্যানে কি করছেন? তাহলে তো আমি একবারে ভুলেই গিয়েছিলাম। কি ব্যাপার? নিজের কাজকর্ম ছেড়ে রাজকন্যার সঙ্গে তুমি এখানে কি করছো? যাও নিজের কাছে যাও। না না, আমি ওকে ডেকেছিলাম। ঠিক আছে, যাও তুমি। আরে অনল রাজকুমার, আসুন আসুন। আমি আসলে একটু বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে পথটা হারিয়ে ফেলেছি, দেখি এখানে বাগানে চলে এসেছি। অতিথিশালা ওইদিকে। এই রূপমতির কাছে এরা কি করছিল? কোনো গন্ডগোল হয়নি তো? কি রাজপুষ্প যে এর মধ্যে প্রস্ফুটিত হয়ে গেছে। হে কি, এমন তো হওয়ার কথা নয়। এই পুষ্প তো রূপমতী আর তার প্রকৃত জীবন সঙ্গী স্পর্শেই প্রস্ফুটিত হওয়ার কথা, কিন্তু এখন তো জীবন সঙ্গী নির্বাচন করা হয়নি। ওই অমল রাজ্যের রাজপুত্র তিনিও তো এখানেই ছিলেন। তাহলে ওই রাজকুমারী কি আমাদের রূপমতী অদৃষ্টে লেখা আছে? দূর বাবা, এতদিন বনে জঙ্গলে থেকেছি, বনের ফলটা মূলটা খেয়েছি, পশু পাখি মেরে আগুনে পুড়িয়ে খেয়ে এত বড় হয়েছি, আর এখন নাকি রাজবাড়ির জন্য রান্না করতে হচ্ছে। কি যে করি! রান্নার কাজ বলে তো রাজবাড়িতে ঢুকে গেলাম, কিন্তু এই রান্না যে কেমন হলো সে তো একেবারে ঈশ্বরই বলতে পারেন। অবিরাজ, অবিরাজ কি করছো কি তুমি এখানে? কি করবো? এই দেখো আমি কি বিপদে পড়েছি। একজন পাচক এসে এই মশলাগুলো দিয়ে আমাকে বললো যে রান্নাটা ভালো করে কষাতে। রান্না কষাতে গিয়ে তো আমি নিজেই কষে গেছি। ওঠো ওঠো ওঠো! কি তোমায় বললো তুমি রাজি হয়ে গেলে, মানা করতে পারলে না? তুমি হয়তো ভুলে গেছো আমরা এখানে রান্নার পরীক্ষা দিতে আসিনি, আমাদের এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। তুমি আমার উপর রাগ করছো কেন? আমাকে বললো তাই আমি না করতে পারলাম না, ভাবলাম যদি সন্দেহ করে। সবসময় না বলতে নেই অভিরাজ, বুদ্ধির ব্যবহার করতে হয়। এসো আমার সঙ্গে। কি করলে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দেখি দেখি দেখি, কি যে করো না তোমরা। এই রে, এরা যদি ওর উল্কি দেখে ফেলে
বলছি যে লাগেনি, আমাদের সামান্যই লেগেছে, কিছুক্ষণই ঠিক হয়ে যাবে, ও কিচ্ছু হবে না, আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না। বলছি দাদারা, আমি স্নানা তো হয়েই গেছে, তাই আর কি বলছি যে যদি এই পরিবেশনার দায়িত্বটা এই দুই অধমকে দেন তাহলে তাহলে খুব খুশি হই, এই আর কি। বেশ তো, তাই নাও। শোনো, যারা যারা আমিষ খাবে তালিকা দেখে তাদের ঘরে ঘরে পৌঁছে দেবে কিন্তু। এটাই সুযোগ, এই সুযোগেই জেনে নিতে হবে রাজা কোন কক্ষে আছে, কত প্রহরী আছে, সব কিছু জেনে বুঝে নিতে পারবো। বলছি যে সব বুঝে গেছি, বলছি নিশ্চয়ই আগে মহারাজকে খাবার দেবো, হ্যাঁ তাই তো? আচ্ছা মুখ তো তুমি, আরে অতিথিদের না খাইয়ে মহারাজ কি আগে খেতে পারেন? আগে অতিথিদের দাও, তারপর যাও অতিথিদের খাবারটা নিয়ে এসো। যাও অতিথিদের দিয়ে এসো। খোকস রানী, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আকাশে কাকশকুন দেখে মানুষজন হয়তো বুঝতে পেরেছে রাজপ্রাসাদে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে, কিন্তু সেই ছায়া যে আপনার সেটা কেউ বুঝতে পারেনি। অপরাধ নেবেন না, এখনো কেউ বুঝতে পারেনি, কিন্তু বুঝতে কতক্ষণ? এইভাবে যদি ঘন ঘন আমাকে ডেকে পাঠান তাহলে তাহলে কি হবে রাজবৈদ্য মশাই? গরদান কার আগে যাবে, আমার না তোমার? আগে রানীমা, আমি ধরা পড়লে রাত সবাই আমার বিচার হবে, কিন্তু আপনি বহিরাগত, অতিথি রাজ্যের রানীকে মেরে তার ছদ্মবেশে এসেছেন, তাই গরদান গেলে আগে আপনারই যাবে। রাজবৈদ্য, খোকস রানী জটিলাকে তুমি চেনো, এমন কিছু করো না যাতে আমি এখানে জটিলার রূপ নিতে বাধ্য হই। তোমার বিচার হবে আমার বিচার সভায়। এখন তোমায় যেই কাজটা দিয়েছি সেই কাজটা না করতে পারলে তার পরিণতি কি হবে আশা করি তুমি ভুলে যাওনি। আপনার আহার। আমারই ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল যে এত খাবার দেখলে বিষাণকেতুটা এরকমই করবে। এদের সামনে এরকম করলে তো এরা বুঝে যাবে। না, আমায় কিছু একটা করতেই হবে। রাজবৈদ্য, আমার সাথে একবার আসুন তো। এইটুকু খাবার কি হবে? আরো একটু নিয়ে এসো। হ্যাঁ, এইটুকু তো কিছু হবে না। আপনি চিন্তা করবেন না, আরো আরো খাবার আছে, আনছি।
যাও আরো খাবার নিয়ে এসো। আর হ্যাঁ, মাংসটা কিন্তু অবশ্যই আনবে। হ্যাঁ, মাংসটা বেশি করে আনবে। হ্যাঁ, যাও নিয়ে এসো। হ্যাঁ। রাজবৈদ্য, আমাকে এক্ষুনি রাজা বিক্রম দেবের ঘরটা দেখাও। ওই ছেলেগুলোর সামনে আমি কিচ্ছু বলতে পারছিলাম না। বলছিলাম কি রানীমা, আমাদের দুজনকে একসাথে দেখলে কেউ সন্দেহ করবে, মানে চারিদিকে এত লোক, প্রহরীরা রয়েছে, অতিথিরা রয়েছে, তাই যদি আমি দূর থেকে রাজামশাইয়ের ঘরটা দেখি, তারপর আপনি একাই চলে যাবেন। রূপবতী, এখনকার মতো তো সব কাজ শেষ, তুই একটু বিশ্রাম নে কেমন? হ্যাঁ, আমরা বরং পরে এসে তোকে নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। রূপবতী, কি হয়েছে মা তোর? কিছু না, কিছু না তো। তোমরা যাও। এসো ছোট বউ। মা বাসুলী চণ্ডীর মন্দিরের আঙিনায় এক বিশেষ প্রকার ফল জন্মায়, সুধা ফল। সেই সুধা ফল যদি কোনো প্রকারে এনে মহারাজকে খাওয়ানো যায়, তাহলে হয়তো উপকার হলেও হতে পারে। রূপ, তোর কি হয়েছে বলতো? আমি তখন থেকে দেখছি তুই ছটপট করছিস। এই, কি ভাবছিস তুই? ভাবছি না, ভাবছি না, আমার ভয় করছে। ভয়? রূপ, তুই দেখেছিস এখন কিন্তু তুইও ভয় পাচ্ছিস। আরে আমি তো তোকে আগেই বলেছি। তা নয় অরু, তা নয়, আমার বাবার জন্য চিন্তা হচ্ছে। যখনই কোনো অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি, বারবার মনে হচ্ছে এই বুঝি বাবার কোনো ক্ষতি হয়ে গেল। দেখ দেখ, তার মধ্যে এরা আমাকে বাবার সঙ্গে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। বাবাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে আমি তো বিয়ে করে চলে যেতে পারি না। রূপ, সই, আমি বুঝতে পারছি রে, তুই ঠিক, সত্যি তাই। মহারাজের সাথে একবার দেখা না করে তোর কিন্তু স্বয়ংবরে যাওয়া উচিত হচ্ছে না। আমাকে একটা সাহায্য করবি ওরু, খুব দরকার। সাহায্য কেন বলছিস তুই? আদেশ কর, বল তোর কি চাই।